গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। স্বনামধন্য লেখক বুদ্ধদেব বসুর একটা বাংলা ছোট গল্প আজ পাঠ করে শোনাব। গল্পের নাম রজনী হলো উতলা। মেঘনার ঘোলা জল চিরে স্টিমার সামনের দিকে চলেছে। তার দুপাশে জল উঠছে, পড়ছে, দুলছে, তারপর ফেনা হয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। জলকন্যার নগ্ন দেহের মতো শুভ্র, দ্রাক্ষারসের মতো স্বচ্ছ। একদিকে তরুপল্লবের নিবিড় শ্যামলিকা, অন্যদিকে দূর দিগন্তরেখার অস্পষ্ট নীলিমা। এই মাত্র সূর্য অস্ত গেল। আমাদের সামনে পূব দিক। সন্ধ্যারানীর লাজ ও নম্র রক্তাভ মায়াটুকু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখছি খুব মস্ত এক টুকরো আকাশ, কুয়াশার মতো অস্পষ্ট। তার রংটা ঠিক চেনা যাচ্ছে না। মনে হচ্ছে কে যেন তার মুখ থেকে সমস্ত রঙের ছোপ মুছে নিয়েছে। অমন বিবর্ণ, বিশ্রী, ম্লান চেহারা আমাদের দেশের আকাশের বড় একটা হয় না। আমরা দুজন পাশাপাশি ডেক চেয়ারে বসে আছি। কারো মুখে কথা নেই। ওদিকে হয়তো রঙের হালিখালা চলছে, কিন্তু আমাদের দিকে সন্ধ্যার ধূসর ছায়া নেমে এলো, নিখিল গগনব্যাপী এক নিষ্ঠুর নিশাচর পাখির ডানার মতো। নদীর খোলা জল কালো হয়ে উঠল। বিবর্ণ আকাশের বুকে একটা ছোট্ট মণিকা ফুটে উঠল। আমি মুখ ফিরিয়ে ওর চোখের দিকে চাইলাম। আশ্চর্য, ওর চোখের কোনো রং আমি আজ পর্যন্ত ঠিক করতে পারলাম না। ও যেন ক্ষণে ক্ষণে বদলায়। কখনো সন্ধ্যার এই ছায়াটুকুর মতো ধূসর, কখনো ওই সুদূর তারকার মতো সবুজ, কখনো নদীর নীল জলের মতো কালো, তো কখনো দিগন্তরেখার অপরূপ ভঙ্গিমার মতো নীল। নীলিমা ফিক করে হেসে ফেললে। কি দেখছো? আমি তার মাথাটি কাছে টেনে এনে তার মায়াময় চোখ দুটোর উপর ঠোঁট রেখে নিঃশব্দে জবাব দিলাম। নীলিমার চোখ দুটো অবশেষে মুদিত হয়ে এলো। আমি এই অবসরে তার সারা দেহের ওপর একবার ভালো করে চোখ বুলিয়ে গেলাম। অপরূপ! বিশ্বশিল্পী তার কত স্নেহ, কত সুধা, কত মমতাই না দিয়েছেন এই নারী দেহ গঠনের। এ যেন একটা বীণা, তা আপনা আপনি বাজে না, তাকে কোলে তুলে নিয়ে কোনো সুররসিক সুসাধনা করবে, এই তার সার্থকতা। আমি আর পারলাম না। সন্তর্পণে ওকে একেবারে বুকের কাছে টেনে তুলে নিয়ে বিপুল আবেগে জড়িয়ে ধরলাম। নীলিমা আস্তে আস্তে নিজেকে মুক্ত করে নিয়ে তার চেয়ারটা আমার আরও কাছে এগিয়ে নিয়ে এসে বললে, তোমার সেই কথাটা বলবে না? কোন কথাটা? সেই যে একদিন বলেছিলে, মনে নেই? হঠাৎ যেন আমার স্বপ্নের ঘোর কেটে গেল। আমি গলার সুরটা যথাসম্ভব সহজ করার চেষ্টা করে বললাম, আমার একটা অনুরোধ নীলিমা, তুমি এই কথাটা আমার কাছ থেকে কোনো দিন শুনতে চেও না। ওর তরল আখির করুণা কামনা একসঙ্গে মিনতি ও অভিযোগ জানালো। আমি পাশের একটা ইজি চেয়ারের দিকে চেয়ে বললাম, আচ্ছা বলছি, কিন্তু যখন বুঝবে এই কথাটা তোমার না শোনাই উচিত ছিল, তখন কিন্তু আমায় দোষ দিতে পারবে না। নীলিমা মাথাটা একটু পিছন দিকে হেলিয়ে বললে, আহা, তোমার আবার দোষ দেব? তুমি যে আমার বর। আমার মুখ থেকে বেরিয়ে গেল, বর বটে, কিন্তু এখনো স্বামী তো হইনি। আমি এখন যা বলবো তা শোনার পর বর হওয়ার সম্ভাবনাই লোপ পেতে পারে। সেই জন্যই তো আরো বেশি করে শুনতে চাচ্ছি। 2 বছর আগে যখন প্রথম কলকাতায় যাই, তখন আমাদের সেখানে বাড়ি হয়নি। কাজে কাজেই ভবানীপুরের এক ব্যারিস্টারের আতিথ্য স্বীকার করতে হলো। বাবার সঙ্গে ওদের পুরনো বন্ধুত্ব ছিল। নামও কি শোনা দরকার নীলিমা? নাম না হলে কি গল্প চলে? অন্য কোনো গল্প না চলতে পারে, কিন্তু আমার গল্প চলবে। আচ্ছা, বলে যাও। তখন গ্রীষ্মের ছুটি। কলেজ থেকে সবে আয়ে পরীক্ষা দিয়েছি। তখন আমার বয়স কাঁচা, দেহ মনে সবে নবযৌবনের রং ধরেছে। পৃথিবীর অনেক কিছুই তখন আমার কাছে রহস্যময়, আর তার মধ্যে সবচেয়ে রহস্য হলো নারী। হ্যাঁ, নারী। মনে রেখো নীলিমা, তখন আমার সেই বয়স, যে বয়সে একটুখানি শাড়ির আঁচল দেখলেই বুকের রক্ত চঞ্চল হয়ে ওঠে।
একটু চুরি রিনিঝিনি শব্দ শোনার জন্য মনটা কেমন তৃষিত হয়ে থাকে। যে বয়সে মানুষ অঙ্কশাস্ত্র ছেড়ে কাব্যচর্চা শুরু করে, ফিজিক্সের জন্য এক্সপেরিমেন্টের চেয়ে বায়োস্কোপের অভিনয় বেশি পছন্দ করে, সেই সময়। সত্যি কথা বলবো নীলিমা, তখন যখনই কোনো কাঁচা বয়সের মেয়ে দেখতাম, ইচ্ছে হতো ছুটে গিয়ে ওকে নিজের ঘরে নিয়ে আসি আর ওর সঙ্গে অনেক কথা বলি। আমাদের বাড়ির পাশের রাস্তা দিয়ে মেয়ে স্কুলের গাড়ি আসা যাওয়া করতো কতদিন। তাদের কারোর সঙ্গে ইঙ্গিতপূর্ণ দৃষ্টি বিনিময় করার ব্যর্থ চেষ্টাও কিন্তু আমি করেছি। আমার মগজের মধ্যে তখন অহর্নিশ যে চিন্তা ঘুরে বেড়াতো, তা শুনলে তুমি নিশ্চয়ই খুব খুশি হবে না। আমার সেই সদ্য জাগ্রত প্রবল তৃষ্ণা নিয়ে আমি সে বাড়িতে গিয়ে একেবারে অগাধ জলে পড়ে গেলাম। বাবার বন্ধুটি 3 পুরুষ যাবৎ সাহেবী চালে থাকেন। তার বাড়ির সব কায়দা কানুন রীতিনীতি আমার জন্মগত সংস্কারে কেমন বিসদৃশ্য ঠেকতে লাগলো। হাজার হোক, খাঁটি ব্রাহ্মণের ছেলে তো আমি। প্রথম 2-4 দিন চলতে ফিরতে প্রতি পদে পদে এমন অস্বস্তি বোধ হতে লাগলো যেন আমি জলের মাছ ডাঙায় এসে উঠেছি। আর তারপর ক্রমে ক্রমে সবই কেমন সয়ে গেল, এমনই সয়ে গেল যেন আমি জন্মাবধি এই আবহাওয়াতেই বেড়ে উঠেছি। সত্যের খাতিরে বলতে হচ্ছে, দিনগুলো দিব্যি সুখেই কাটছিল। আমি হঠাৎ চুপ করে গেলাম। নদীর জল আর দেখা যাচ্ছে না। রাত্রির কালোয় সব কালো হয়ে গেছে। পূবের আকাশে যেখানে ছোট মণিকাঠি জ্বলছিল, সেখানে অনেক তারা দেখা দিয়েছে। নীলিমার কণ্ঠ শুনতে পেলাম, বলে যাও না, চুপ করে রইলে কেন? আমি তোমার মুখ দেখতে পাচ্ছি না নীলিমা, একটু আলোতে এসো না, অন্ধকারে মুখ ঢেকে আছো কেন? নীলিমা আমার হাতখানা নিজের হাতের মধ্যে টেনে নিয়ে কোমল সুরে বললে, এই যে আমি তো দূরে সরে যাইনি, তুমি হাত বাড়ালেই যে আমাকে ছুঁতে পাও। হাঁপ ছেড়ে বাঁচলাম। মনে হলো যেন আমি জলের নিচে ডুবে যাচ্ছিলাম। হঠাৎ উঠে এসে আবার নিঃশ্বাসের সঙ্গে বাতাসের অমৃত সেবন করছি। চেয়ারের হাতলের উপর ঝুঁকে পড়ে তার মুখের অত্যন্ত কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, আহ, এই যে তুমি নীলিমা, এত কাছে। আমি তোমার কেশের সৌরভ পাচ্ছি, তোমার নীল চোখ দুটোর মধ্যে আমার নিজের চোখের ছায়া দেখতে পাচ্ছি। আমার আর ভয় নেই। নীলিমা, তুমি কত সুন্দর। নীলিমা শান্ত কণ্ঠে বললে, তারপর কি হলো? দম দেওয়া গ্রামাফোনের মতো আমি হঠাৎ অস্বাভাবিক উত্তেজনার সঙ্গে বলতে লাগলাম, ও বাড়ি তো বাড়ি নয়, যেন রূপের মেলা, যেন ফুলের বাগান। তাতে কত ফুল ফুটে রয়েছে, তারা রূপের জৌলুসে চাঁদনি রাতকে হার মানিয়ে দেয়, সৌরভের মাদকতায় বাতাসকে মাতাল করে তোলে। বলেইছি তো, আমার সেই সদ্য জাগ্রত অসীম তৃষ্ণা নিয়ে আমি তাদের মধ্যে গিয়ে পড়লাম। পড়ে হঠাৎ যেন জীবনসূত্রের খেই হারিয়ে ফেললাম। গৃহস্বামী, নিজের 7টা মেয়ে, তার মধ্যে 3টি বিবাহযোগ্যা। তাছাড়া তার দুঃসম্পর্কিতা নবযৌবনা আত্মীয়ার সংখ্যাও কম ছিল না। বন্ধু বান্ধব নিয়ে মোট সংখ্যা বোধহয় 12 কি 13তে পৌঁছেছিল। এই মেয়ের দল আমাকে নিয়ে যেন ছিনিমিনি খেলতে লাগলো। অনায়াসে নাচিয়ে বেড়ানোর পক্ষে আমার মতন এমন সুপাত্র তখনও পর্যন্ত বোধহয় পায়নি। তাছাড়া আমার বাপের টাকা আছে, নিজের চেহারাটাও মন্দ নয়। কেউ কেউ যে আমার সম্বন্ধে কোনো বিশেষ অভিপ্রায় পোষণ না করতেন এমনও মনে হয় না। ওদের লীলাচাতুরী, কলা ছলা কত যে ছিল, কথা কইবার সময় মুখটাকে খামোখা কাছে এনে হঠাৎ সরিয়ে নেওয়া, চলতে চলতে শাড়ির আঁচল উড়িয়ে চাবির গোছা দুলিয়ে আমার গায়ে ছোট্ট চড় মারা, ড্রেসিং রুম থেকে চুল বাঁধতে বাঁধতে হঠাৎ দরজার আড়াল থেকে আমায় ডেকে নিয়ে কানে কানে একটা নেহাত অর্থহীন কথা বলা, এসব তো ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এদের কৌতুকলীলার মাঝে পড়ে আমি যেন একেবারে দিশেহারা হয়ে গেলাম। কি যেন মনে হচ্ছে তা ঠিক ভালো করে বোঝবার চেষ্টাই করতাম না। তখন তো আমার নিজের উপর কোনো হাতই ছিল না। সেই উদ্দাম বন্যায় নিজেকে একেবারে নিঃসহায় করে ভাসিয়ে দিলাম। কি করব বলো?
গলার স্বর হঠাৎ নামিয়ে ফেলে চুপি চুপি জিজ্ঞাসা করলাম, আরো শুনতে চাও? নীলিমা রুদ্ধস্বরে জবাব দিল, চাই। আমার কলকাতায় আসার পর দিন কতক কেটে গেছে। একদিন রাত্রে খুব আস্তে আস্তে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ মেলে খোলা জানলা দিয়ে বাইরে তাকালাম। তাকাতেই মনে হলো প্রকৃতি চলতে চলতে হঠাৎ এক জায়গায় এসে থেমে গেছে, যেন উৎসুক আগ্রহে কার প্রতীক্ষা করছে। নাটকের প্রথম অঙ্কে জবনিকা উঠবার আগ মুহূর্তে দর্শকরা যেমন হঠাৎ স্থির নিস্তব্ধ হয়ে যায়, প্রকৃতিও যেন এক নিমেষে সেরকম নিঃসাড় হয়ে গেছে। তারাগুলো আর ঝিকিমিকি খেলছে না, গাছের পাতাও কাঁপছে না। ওহ নীলিমা, অমন সুন্দর, অমন মধুর, অমন ভীষণ নীরবতা, অমন উৎকণ্ঠ শান্তি আমি কখনো দেখিনি। আমি নিজের অজান্তেই অস্ফুট কণ্ঠে বলে উঠলাম, কেউ আসবে বুঝি? অমনি আমার ঘরের পর্দা সরে গেল। ঘরের বাতাস মূর্ছিত হয়ে পড়ল। আমার শিয়রের ওপর যে চাঁদের আলো পড়ছিল তা যেন একটু নড়ে চড়ে সহসা নিভে গেল। আমার সমস্ত দেহ মন এক স্নিগ্ধ অবসাদে শ্লথ হয়ে এলো। নীলিমা, তোমার মুখ ওরম শুকিয়ে যাচ্ছে কেন? তোমার চুলের ফুলটা যে মাটিতে লুটোচ্ছে, তোমার আঁচলটা যে ধুলোয় খসে পড়েছে। নীলিমা। তারপর আজ এতদিন পর কোমল স্বপ্নের মতন সব মনে হচ্ছে, যেন অনেক দিন আগে দেখা স্বপ্ন, 1000 বছর, লক্ষ বছর আগের। আমার কি তখন চৈতন্য ছিল? আমি কি তখন পরিষ্কারভাবে সব বুঝতে পেরেছিলাম? কি জানি। কিন্তু আজকে কিছুই সত্য বলে মনে হচ্ছে না। সব আবছায়া, বাসি ফুলের মতো ম্লান। হ্যাঁ, তারপর হঠাৎ আমার মুখের ওপর কতগুলো খসখসে জিনিস এসে পড়ল। তার গন্ধে আমার সর্বাঙ্গ ঝিমঝিম করে উঠল। প্রজাপতির ডানার মতো কোমল দুটো গাল, গোলাপের পাপড়ির মতন দুটো ঠোঁট, চিবুকটা কি নমনীয় কমনীয় হয়ে নেমে এসেছে। চারুকণ্ঠটি কি মনোরম, অশোকগুচ্ছের মতো নমনীয়। সে কি উত্তেজনা, কি সর্বনাশা সেই সুখ, তা তুমি বুঝবে না নীলিমা। সত্যি বলছি, তখন আমার মুহূর্তের তরেও মনে হয়নি যে এ ঘটনার মধ্যে কিছু অস্বাভাবিক আছে বা থাকতে পারে। আমারও মনের মধ্যে তখন কৌতূহল প্রবল হয়ে উঠল। এ কে? কোনটা? এ, ও না সে? তখন নামগুলো জপমালার মতো মনে মনে আওড়াতে গেছিলাম, কিন্তু আজ আর একটাও নাম মনে নেই। সুইচ টিপবার জন্য হাত বাড়াতেই আর একটা হাতের নিষেধ তার উপর এসে পড়ল। আমার কণ্ঠের জড়তা কেটে গিয়েছিল। বেশ সহজভাবেই বললাম, তোমার মুখ কি দেখাবে না? চাপা গলায় উত্তর এলো, তার দরকার নেই, কিন্তু ইচ্ছে করছে যে। তোমার ইচ্ছে মেটানোর জন্যই তো আমার সৃষ্টি, কিন্তু ওইটি বাদে। কেন? লজ্জা? লজ্জা কিসের? পরিচয় দিতে চাও না? না, পরিচয়ের আড়ালে এই রহস্যটুকু ঘন হয়ে উঠুক। আমার বিছানায় তো চাঁদের আলো এসে পড়েছিল। আমি জানলা বন্ধ করে দিয়েছি। ও কিন্তু আবার খুলে দেওয়া যায়। তার আগে আমি ছুটে পালাবো যদি ধরে রাখি। পারবে না। জোর জোর খাটবে না। একটু হাসির আওয়াজ এলো। শীর্ণ নদীর জল যেন একটুখানি কূলের মাটি ছুঁয়ে গেল। তুমি যেটুকু পেয়েছো তা নিয়ে কি তুমি তৃপ্ত নও? তোমার মুখ দেখতে পাওয়ার আশা কি একেবারেই বৃথা? নারীর মুখ কি শুধু দেখার জন্যই? না, তা হবে কেন? তা যে অফুরন্ত সুধার আধার। তবে আমি হার মানলুম। আমি আবার দুহাত বাড়িয়ে ওর লতায়মান দেহটি সর্বাঙ্গ দিয়ে অনুভব করতে লাগলাম। নিঃশব্দে ও আমার বুকের ওপর এলিয়ে পড়ল। আমাদের মাথার উপরে কোথায় যেন চাঁদ উঠেছে। নদীর কালো বুক হলদে হয়ে উঠেছে। এখানে ওখানে রূপোর ছিটা। নীলিমা বুকে হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে। ও কি আমার সমস্ত কথা শুনেছে? ওর ঠোঁট দুটো পাপড়ির মতো শুকিয়ে গেছে। ও আমার পানে অমন করে তাকিয়ে আছে কেন? কি যেন বলতে চায়, অথচ বলতে পারছে না। কিছু জিজ্ঞেস করতেও ভয় করছে। না জানি ও কি বলে বসে।
স্টিমারটা কি বিশ্রী শব্দ করছে। ও কি অনন্ত কাল ধরে চলতেই থাকবে? কোনো দিনই কি থামবে না? নীলিমার মুখখানা যে মরুভূমির উপরকার আকাশের মতো শুষ্ক হয়ে উঠেছে। নীলিমা বলল, এখানেই কি গল্প তোমার শেষ হলো? মাস্টারের কাছে ছাত্রের পড়া বলার মতন করে জবাব দিলাম, না, এখানে সবে শুরু হলো, কিন্তু এর শেষও কিছু নেই, এই শেষ ধরতে পারো। নীলিমা আর কিছু বলল না। আমি বলে যেতে লাগলাম, এবারে আমি ঘুমিয়ে পড়লাম। জেগে দেখি বিছানার উপর রোদ এসে পড়েছে। সমস্ত বালিশে বিছানায় গত রজনীর তার গায়ের সৌরভটুকু প্রিয় স্মৃতির মতন লেগে রয়েছে। দুপুর পর্যন্ত আমার সময়টা যে কিভাবে কেটে গেল তার মনে করতে ইচ্ছা করছে না। কিন্তু দুপুরের পর থেকে আরেক নতুন সংশয় আরম্ভ হলো। আজ রাত্রেও কি সে আসবে? আমার মধ্যে যা কিছু ভদ্র ও মার্জিত ছিল সমস্ত একযোগে বলে উঠল, না, আর আসবে না। আহ, বাঁচা গেল। আমার কণ্ঠস্বর হঠাৎ রুদ্ধ হয়ে এলো। নীলিমার মুখের পানে তাকাতে সাহস হচ্ছে না। ইচ্ছে করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছি। সোজা সামনের দিক থেকে বাতাস আসছে। আমার চুল উড়ে উড়ে কপালে এসে পড়েছে। নীলিমার শাড়িও বোধহয় নড়ছে, দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝতে পারছি। ও চেয়ারে দুই হাতলে হাত রেখে স্থির হয়ে বসে আছে। নিঃশ্বাস পড়ছে না, চোখের পলক নড়ছে না। স্টিমারের গতি বোধহয় একটু ঘুরে গেছে। ডাইনিং সেলুনে বসে সাহেব মেমগুলো ডিনার খাচ্ছে। কাঁটা চামচে প্লেটের শব্দ, ভাঙা ভাঙা কথাবার্তার টুকরো সব ভেসে আসছে। সব কান পেতে শুনছি। নীলিমা স্টিমারে ডিনার খেতে খুব ভালোবাসে। ওকে কি জিজ্ঞাসা করব? কি জানি, আঘাত যা দেওয়ার তা তো দিলাম। অথচ আজকেই সূর্য অস্ত যাবার আগে ওকে বলেছিলাম, নীলিমা, তোমার মতো কাউকে কখনো ভালোবাসিনি। অনেক দূরে দিগন্তরেখার কোলে কিসের একটা আলো জ্বলে উঠল। এ বুঝি গোয়ালন্দ স্টিমার ঘাটের আলো। স্টিমারের গতিও কমে আসছে। আমরা যে এবারে এসে পড়লাম, আর তো সময় নেই। অকস্মাৎ ক্ষিপ্তের মতো বলে উঠলাম, নীলিমা, এতখানি যখন শুনলে তখন দয়া করে বাকিটুকু শুনবে নাকি? এইটুকু দয়া করো আমায় নীলিমা, বাকিটুকু না বলতে পারলে আমি পাগল হয়ে যাব। বলো। চমকে উঠলাম। এ কণ্ঠস্বর যে একেবারে অপরিচিত। এ কি নীলিমার? ভেবেছিলাম সমস্ত রাত জেগে থাকতে হবে। মনের সেই অবস্থায় সচরাচর ঘুম আসে না, কিন্তু অত্যন্ত মানসিক উত্তেজনার ফলেই হোক বা পায়ে হেঁটে সারাদিন দিন ঘুরে বেড়ানোর দরুন শারীরিক ক্লান্তবশতই হোক, সন্ধ্যার একটু পরেই ঘুমে আমার সারা দেহ ভেঙে গেল। একেবারে নবজাত শিশুর মতো ঘুমিয়ে পড়লাম। তারপর আবার আস্তে আস্তে ঘুম ভেঙে গেল। আবার প্রকৃতির সেই স্থির প্রতীক্ষমান অবস্থা দেখতে পেলাম। আবার আমার ঘরের পর্দা সরে গেল। বাতাস সৌরভে মূর্ছিত হয়ে গেল। জ্যোৎস্না নিভে গেল। আবার দেহের অণুতে অণুতে সেই স্পর্শ সুখের উন্মাদনা, সেই মধুময় আবেশ, সেই ঠোঁটের ওপর ঠোঁট খইয়ে ফেলা, সেই বুকের ওপর বুক ভেঙে দেওয়া, তারপর সেই স্নিগ্ধ অবসাদ, সেই গোপন প্রেমগুঞ্জন, তারপর ভোরবেলায় শূন্য বিছানায় জেগে উঠে প্রভাতের আলোর সাথে দৃষ্টি বিনিময়। আবার দুপুর পর্যন্ত এই রহস্যময়ী গোপনচারিণীর পরিচয় জানার জন্য অদম্য লালসা আমাকে যেন টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলত। তারপর বিকেল হতেই সেই নিষ্ঠুর কামনা, সেই অলঙ্ঘনীয় আহ্বান, সেই অপরাজেয় আকর্ষণ। দিনের পর দিন, রাতের পর রাত কাটতে লাগলো। এর মধ্যে আমার চেহারা এত বদলে গেল যে নিজের চেহারা দেখে আমি নিজেই চমকে উঠতে লাগলাম। রহস্যময়ী রহস্য মোচন করার জন্য মনের যে কৌতূহল হচ্ছিল সেটাও আস্তে আস্তে মিলিয়ে গেল। কৌতূহলটা আর রইল না। এখন আমার দৃঢ় বিশ্বাস হচ্ছে যে তখন নিশ্চয়ই আমি পাগল হয়ে গিয়েছিলাম। এও যদি পাগলামি না হয় তবে আর পাগলামি কি? এই উন্মত্ত লীলা কতদিন চলেছিল মনে নেই, কিন্তু কি করে হঠাৎ একদিন চিরতরে থেমে গেল তা বলছি। সেই রাত্রে শোবার ঘরে ঢোকার সময় চৌকাঠে আছাড় খেয়ে পড়ে গেলাম। সমস্ত শরীর ঝিমঝিম করে উঠল। মধুর অন্ধকার নিবিড় হয়ে এলো। ক্লান্তি, নীলিমা,
অসম্ভব ক্লান্তি, বিছানায় উঠে যেতেও ক্ষমতায় কুলালো না। সেই কার্পেটের ওপর মাথা রেখেই আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। সেই রাতটার ঘুম ভাঙেনি। দেশে ফিরে এসে শুনলাম সে রাত্রে আমার কপাল ফেটে রক্ত পড়ে কার্পেট ভিজে গিয়েছিল। ওই অজ্ঞান অবস্থায় 2 দিন ছিলাম। সারাক্ষণ এত দুর্বল ছিলাম যে ডাক্তাররা আশঙ্কা করেছিলেন যে কোনো সময়ে আমার হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। আমার জ্ঞান হারানোর জন্যও নাকি ভয়ানক শারীরিক দুর্বলতা আংশিক রূপে দায়ী। তাছাড়া মানসিক উত্তেজনা, স্নায়বিক দুর্বলতা মিলে আমার শরীরকে নাকি এমনভাবে ভেঙে দিয়েছিল যে আরেকটু হলেই একেবারে হাড় গোড় শুদ্ধ চুরমার হয়ে যেত। ধীরে ধীরে সেরে উঠলাম। মনটা যখন স্বাভাবিক অবস্থায় ফিরে এলো তখন সেই অপরিচিতাকে জানবার জন্য সহস্রবার চেষ্টা করতে গেলাম, কিন্তু সমস্ত ছল, সমস্ত কৌশলই ব্যর্থ হলো। কিছুতেই কোনো দিশে করতে পারলাম না, আজ পর্যন্ত পারিনি। স্টিমারটা বিকট স্বরে শিঙা বাজিয়ে উঠল। আমার আর বলা হলো না। গোয়ালন্দ এসে পড়েছে। অতি সংকীর্ণ জলপথের মধ্যে দিয়ে আমাদের স্টিমারখানা খুব সাবধানে আপনাকে বাঁচিয়ে ধীরে ধীরে চলছে। এতখানি পথ নিরাপদে অতিক্রম করে এসে স্টিমারটা যেন তৃপ্তির নিঃশ্বাস ফেলছে, সঙ্গে সঙ্গে একটু দুলছে, আমাদেরও দোলাচ্ছে। ঘট ঘট করে সিঁড়ি ফেলা হচ্ছে। যাত্রীরা ব্যাগ হাতে করে প্রতীক্ষা করছে। আমাদেরও তো নামতে হবে। এখানে অসংখ্য স্টিমার ফ্ল্যাটের বুঝ ভেদ করে চাঁদের আলো ঢুকতে পারছে না। গ্যাসের আলোয় নদীর জল কালো আগুনের মতো জ্বলছে। ডাঙায় রেলগাড়ির সিংহনাদ শোনা যাচ্ছে। কি ভীষণ গন্ডগোল হচ্ছে চারদিক থেকে। এতক্ষণে আমি চেয়ার ছেড়ে উঠলাম। 2টো কুলি ডেকে ওদের মাথায় জিনিসপত্রগুলো চাপিয়ে দিয়ে ওদের আগে পাঠিয়ে দিলাম। তারপর নীলিমার একটু কাছে সরে এসে বললাম, গাড়ি ছাড়ার আর 15 মিনিট বাকি। এ গাড়িতে চাপলে কাল ভোর নাগাদ পৌঁছাবো। কাল বুধবার, রবিবার তারিখ ফেলা হয়েছে। মাসে 3টে দিন হাতে থাকে। তুমি আজ ছাড়ার সময় যে কথা বলেছিলে এখন কি সেই কথা বলছো? নীলিমার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কি বলল শুনতে পেলাম না। ঠিক সেই মুহূর্তেই স্টিমারের বাঁশিটা অসম্ভব জোরে চিৎকার করে উঠল। নীলিমার মুখের ওপর স্টিমারের চোঙাটার ছায়া পড়েছিল। আমি নীলিমার হাত ধরে সেই অন্ধকারের তলা থেকে সরিয়ে নিয়ে এলাম। গল্পটা তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ভালো থেকো, সুস্থ থেকো।